সবাইকে স্বাগত জানাচ্ছি কেমন বিনোদন দর্শক। আমরা ইতিমধ্যে কিন্তু আপনারা জানেন যে আমাদের সাথে কে আছেন। আমাদের সাথে আছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল এবং আমি আপনাদের সাথে আছি শাফায়েত মৃদুল। চাইলে আপনারাও আমাদের সাথে যুক্ত হতে পারেন এই আলোচনায়। স্ক্রিনে দেখার নম্বরে আপনাদের মতামত বা প্রশ্ন থাকলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। এবং আজকের বিষয় যে আমরা আগেই বলেছিলাম যে এশিয়া কাপে বাংলাদেশের যে ফাইনাল স্বপ্ন, আপনারা জানেন যে গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে একটা দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ এবং সেই দাপুটে জয় নিয়ে কথা বলবো। মোহাম্মদ আশরাফুল, এইরকম জয় কি আসলে প্রত্যাশা ছিল কিনা আপনার? হ্যাঁ, আমরা যখন টস জিতে বোলিং ডিসিশন নিয়েছি, শুরুটা চমৎকার করেছিল শ্রীলঙ্কা, দুই ওপেনার। তারপর শেখ মেহেদী যখন আসলেন, এসে উইকেট ব্রেক থ্রুটা দিলেন, তাসকিন একটা উইকেট নিলেন। আফটার 6 ওভার আমরা খুব চমৎকারভাবে কামব্যাক করেছি। যদিও কালকে আমরা 4টা ক্যাচ ড্রপ করেছি, যদিও মুস্তাফিজ সেটা ট্রাই করে নাই। ট্রাই কর তাহলে ওইটা সহ 4টা বলছি, 3টা ক্যাচ হাত থেকে পড়েছেন। তৌহিদ হৃদয় 2টা ক্যাচ এবং শামীম পাটোয়ারি টাফ ছিলেন। তৌহিদ হৃদয়ের হয়তো বা 2টাই ক্যাচ ধরা উচিত ছিল, শামীম পাটোয়ারিটা একটু টাফ ছিলেন। তারপর আমি বলবো যে পুরো 20টা ওভারই আমাদের ফিল্ডাররা কিন্তু তাদের বেস্ট এফোর্টটা দিয়েছেন। এভরি বল আর কি সেভ করার চেষ্টা করেছেন। শরীফুল হয়তো বা একটু এক্সপেন্সিভ, তারপরে আমি মনে করি যে তার লাস্ট 2 ওভারে কিন্তু 2টা অপরচুনিটি এসেছিলেন, আমরা গ্র্যাব করতে পারিনি। আর অনেকে হয়তো বা বলছেন যে তানজিম সাকিবকে খেলালে কেমন হতো। ম্যানেজমেন্ট চিন্তা করেছেন যেহেতু টপ অর্ডারের 2টা রাইট হ্যান্ডি ব্যাটসম্যান, শরীফুল যেহেতু বল ভিতরে ঢুকাতে পারে, নতুন বলে যদি আর্লি ব্রেক থ্রু দিতে পারে সেটা তাদের জন্য একটা অ্যাডভান্টেজ হবে। সেই চিন্তা থেকেই আমার মনে হয়েছে যে আমরা কালকে শরীফুলকে দেখেছি। রিশাদ চমৎকার বল করেছিল আফগানিস্তানের সাথে, ম্যাচ উইনিং বোলিং করেছেন। তাকে রেস্ট দিয়ে কিন্তু শেখ মেহেদীকে খেলানো হয়েছে, কারণ তাদের প্রচুর লেফট হ্যান্ডি ব্যাটসম্যান আছে। তো যখন 168 করেছেন, 169, আমার কাছে মনে হচ্ছে যে এই রান চেস করা সম্ভব, যেহেতু আমাদের প্লেয়াররা যাওয়ার আগে বলেছেন যে আমরা চ্যাম্পিয়ন হতে চাই। যখন আপনি চ্যাম্পিয়ন হতে চান তখন 170, 180 রান আপনাকে চেস করতেই হবে এই লেভেলে এসে। শুরুতে ধাক্কাটা খেয়েছেন, তানজিম তামিম প্রথম ওভারে আউট হয়ে গিয়েছেন। তারপরে যে কাউন্টার অ্যাটাকটা করেছেন সাইফ, এটা খুব চমৎকার লেগেছেন। সাইফের দেখেন লাস্ট 1.5 বছর ধরে যদি আমরা খেয়াল করে থাকি, রংপুর রাইডার্স কিন্তু তাকে অপরচুনিটি দিয়েছেন। গ্লোবাল T20 2টা টুর্নামেন্টই তাকে নেওয়া হয়েছিল এবং সবগুলা ম্যাচ তাকে দেওয়া হয়েছে। কিছু কিছু ম্যাচ সে চমৎকার ইনিংস খেলেছেন। লাস্ট বিপিএলও সে অনেক বছর ধরেই খেলছেন, কিন্তু তাকে কিন্তু কোনো টিমই পুরা ফুল সিজন অপরচুনিটি দেয়নি, আমরা যেটা চেষ্টা করেছি দেওয়ার জন্য, এবং সে মোটামুটি ভালো করেছেন। তো নেদারল্যান্ডের সাথে ভালো করলেন এবং প্রথম ম্যাচে 30 রান করেছিলেন 27 বা 28 বলে, এবং এই ম্যাচে অসাধারণ একটা ইনিংস খেলেছেন। আমরা যেমনটা বলছিলাম যে আসলে যে দুবাইয়ের যে উইকেট, সেই জায়গায় টস ভাগ্যটা খুব জরুরি ছিল কিনা, কারণ যে ড্রাই উইকেট সেই জায়গায় কিন্তু যদি পরে ব্যাট করে হয়তো বা 180-90 পর্যন্ত চেস করা খুব ইজি হয় কিনা। হ্যাঁ, তাই হয়েছে। আমি মনে করি যে যদিও অনেকে ভেবেছেন যে 168 আমরা চেস করতে পারবো কি না, কিন্তু আমরা যখন বোলিং করছিলাম দেখা যাচ্ছিল যে পেস বোলিং খেলাটা সহজ ছিল। যদিও মুস্তাফিজ অসাধারণ বল করেছেন, 4 ওভারে 20 রান দিয়ে 3টা উইকেট নিয়েছেন, কিন্তু স্পিন বল যখন করছিলেন, শেখ মেহেদী যখন হার্ড লাইনে বল করছিল, ডিফিকাল্ট হচ্ছিল রান করাটা। নাসুমও হয়তো বা একটু এক্সপেন্সিভ হলো, তার বলও খেলার হার্ড লাইন বলগুলো ডিফিকাল্ট হচ্ছিল। পেস বল খেলাটা অনেকটা সহজ মনে হয়েছে আমার কাছে, কারণ উইকেটে বাউন্সটা খুব ইভেন ছিল, এক্সট্রা কোনো বাউন্স ছিল না। সেই জায়গায় সাইফের চমৎকার একটা ইনিংস, লিটনের ওই পার্টনারশিপটা, প্রথম উইকেট পড়ে যাওয়ার পরে যেই জিনিসটা প্রয়োজন যে ব্যাক টু ব্যাক উইকেট না পড়া, তো প্রথম 6 ওভারে আমরা 59 করেছিলাম 1 উইকেটে। তারপর আবার লিটন আউট হওয়ার পরে তৌহিদ হৃদয়ের কাছ থেকে যেই প্রেশারটা ছিল, পুরা মিডিয়া বলেন বা সাধারণ মানুষের যে একটা নেগেটিভ ছিল তার প্রতি, যে অনেক দিন ধরে রান পাচ্ছিল না, 15টা ইনিংসে আসলে যেভাবে আমরা চাচ্ছিলাম সেভাবে রান করতে পারছিল না। কিন্তু সে যে লাস্ট 2-2.5 বছর রেগুলার মেম্বার, এবং এশিয়া কাপে আমরা 50 ওভার এশিয়া কাপে দেখেছিলাম শ্রীলঙ্কার মাটিতে ইন্ডিয়ার সাথে এবং শ্রীলঙ্কার সাথে এরকম 50 করতে, অনেক ভালো খেলেছে। আমাদের সাথে একজন দর্শক আছেন। দর্শক, আপনার নাম এবং পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। লাইনটি কেটে গেছে, হয়তো আবারও তিনি চেষ্টা করবেন। আসলে আপনি যেমনটা বলছিলেন, আসলে আমরা যদি একটু দেখি যে বাংলাদেশের যে মানে
টিম ম্যানেজমেন্টের যে চিন্তা ভাবনা সেটার মনে হয় যে একটু হলো পরিবর্তন হয়েছে। আপনি একটু আগে বলেন যে রিশাদ আফগানিস্তানের সাথে খুব ভালো করেছে, কিন্তু এই ম্যাচে কিন্তু তাকে বসিয়ে দেওয়া হয়েছে, কারণ হচ্ছে টিম কম্বিনেশনের জন্য বা আমার এই ম্যাচের জন্য কি দরকার, এই জিনিসটা আসলে কি গুরুত্বপূর্ণ মানে প্রত্যেকটা ম্যাচে। অবশ্যই দেখেন, সাধারণ মানুষ বা সোশ্যাল মিডিয়া আমরা হয়তো একরকম চিন্তা করব, যদি এখন আমরা সাধারণ মানুষ কি ভুল ছিল কালকের ম্যাচে যে তৌহিদ হৃদয়কে ড্রপ করে আমরা যেন নুরুল হাসান সোহান যেন খেলে। নুরুল হাসান সোহানও দেখেন আফগানিস্তানের সাথে চমৎকার 6 বলে 12 নট আউট ছিল, ব্রিলিয়ান্ট একটা রান আউট ম্যাচ, এবং এর আগের ম্যাচেও তিনি নট আউট ছিলেন। হ্যাঁ, রান আউট করলেন, 2টা ক্যাচ নিলেন, অটোমেটিক কিন্তু সে ডিজার্ভ করে আমরা সবাই ভাবছি। কিন্তু যেহেতু নুরুল হাসান সোহান এই টিমে সেটেল হয়নি এখনো, শামীম পাটোয়ারি এবং জাকির আলী অনেক লাস্ট 2 বছর 3 বছর ধরে রেগুলার মেম্বার, তো তাদের প্রতি কিন্তু ম্যানেজমেন্ট আস্থা রেখেছেন। তৌহিদ হৃদয়ের প্রতিও কিন্তু ম্যানেজমেন্ট আস্থা রেখেছেন, যেহেতু সে অতীতে বাংলাদেশের হয়ে ভালো খেলেছেন, প্রিভিয়াস পারফরম্যান্সের জন্য আসলে তিনি সুযোগ পেয়েছেন। সেটাই তো সাধারণ মানুষ হয়তো আমরা কারেন্ট পারফরমেন্স চিন্তা করি, কিন্তু যারা ম্যানেজমেন্টে আছেন তারা কিন্তু, যেহেতু তৌহিদ হৃদয়ের বয়সও কিন্তু দেখেন কত 26 হবে ম্যাক্সিমাম, তো এখনই যদি আপনি সোয়াপ করে আরেকটা প্লেয়ারকে নেন তাহলে কিন্তু তার ফিরে আসাটা কঠিন হয়ে যাবে। তো সেই জায়গায় আসলে যারা ম্যানেজমেন্টে আছেন তারা তাদের ডিসিশনটা নেবেন। এবং আমাদের এখন এই টিমটা আমার কাছে মনে হয় যে খুব হেলদি কম্পিটিশন চলছে। পারভেজ ইমনের কথাই যদি ধরি, যে 3-4 ম্যাচ আগে কিন্তু মনে হচ্ছিল যে তিনি হ্যাঁ রেগুলার, হ্যাঁ, এবং এই বছর প্রায় 30টার মতন নাকি 6 মেরেছেন টি20 ক্রিকেটে। তাকে কিন্তু বসিয়ে সাইফকে সুযোগ দিলেন, 2টা ম্যাচই সে ভালো করেছেন। এইটাই কিন্তু হওয়া উচিত। তানজিম সাকিব প্রথম ম্যাচে ভালো করেছেন, 1 ম্যাচ পরে আবার তাকে রেস্ট দেওয়া হচ্ছে। এই জিনিসটা যখন আপনার টিমে থাকবে, যে আপনার যাকে রেস্ট দিয়ে যেই ছেলেটা আসবে সে পারফর্ম করবে, তখনই একটা ভালো টিম তৈরি হয়। তো আল্লাহর রহমতে আমাদের লাস্ট 4টা সিরিজেই, বিশেষ করে টি20তে আমি বলবো যে আমাদের টপ 3 কেউ না কেউ পারফর্ম করছেন। 1 ম্যাচে হয় তানজিম তামিম রান করছেন, না হলে পারভেজ ইমন রান করছেন, না হলে লিটন রান করছেন। এইটা খুব পজিটিভ দিক যে একটা ভালো যে কোনো একজন অন্ততপক্ষে দায়িত্বটা নিচ্ছেন। জি। এবং আমি যদি বলি যে আপনারা বলছিলাম যে বাংলাদেশের যেই বর্তমানে সামনে যদি আমরা বলি যে ফাইনাল খেলার যে স্বপ্ন, সেই জায়গায় ভারত রয়েছে এবং পাকিস্তান রয়েছে। আসলে এই যে কম্বিনেশন, এই কম্বিনেশনে কি ভারতকে চ্যালেঞ্জ জানানো কি? আমি ব্যক্তিগতভাবে ভারত ওমানের ম্যাচটা দেখে আমি খুব কনফিডেন্ট পেয়েছি যে ওমান যেভাবে ক্রিকেট খেলেছেন, 180 রান চেস করতে গিয়ে 160 রান করেছেন, ওই জায়গায় কিন্তু ওই দিনই আমাকে কনফিডেন্স দিয়েছে যে আমাদের প্লেয়াররাও যদি এই খেলাটা দেখে কনফিডেন্স নেয়, প্রত্যেকটা ম্যাচ বাই ম্যাচ জেতা। যেমন এখন আমাদের ফার্স্ট ম্যাচটা ইম্পর্টেন্ট ছিল শ্রীলঙ্কার সাথে, আমরা চমৎকারভাবে 3টা ডিপার্টমেন্টই, হ্যাঁ ছোটোখাটো কিছু মিস্টেক তো আছে, আর না হলে হয়তো আরও ইজিলি উইন করতে পারতাম। যেমন আপনার তৌহিদ হৃদয় ফুল টাচ বলটা মিস করে ফেলেছেন, আদারওয়াইজ ম্যাচ হয়তো আমরা 1 ওভার আগেই হয়তো জিততে পারতাম। বা জাকির আলী অনেক যেভাবে আউট হয়েছেন, পরে যে ড্রামাটা হয়েছে, এগুলো না হলে হয়তো আরও বেশি কনফিডেন্স পেতাম। তারপর আমার মনে হয় যে ওমানের ম্যাচটা দেখে আমার কাছে খুব কনফিডেন্ট, ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হচ্ছে যে ইন্ডিয়া টিম তো আসলে আমরা জানি যে অসাধারণ টিম, কিন্তু ওই দিনটাতে যদি আমাদের কোনো একটা প্লেয়ারের হয়, যেমন মুস্তাফিজ যেভাবে অসাধারণ বল করেছেন, শেখ মেহেদি চমৎকার বল করেছেন, এরকম যদি নেক্সট 24 তারিখে আমরা তাদের সাথে, বিশেষ করে আজকের ম্যাচটা তো ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ, সেখানে হয়তো একটা রেজাল্ট তো হবে ডেফিনেটলি। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি ম্যাচ বাই ম্যাচ প্রত্যেকটা, কারণ এই টিমগুলোকে আমরা হারিয়েছি। আর একজন দর্শক আছেন, দর্শক আপনার নাম এবং পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনার কাছে প্রশ্ন করতেছি, আমরা যে কালকে খেলাটা দেখলাম, এই শ্রীলঙ্কা এবং বাংলাদেশের যে ম্যাচটা আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা এই সাকিবুল হাসান এবং মেহেদী হাসান মিরাজ দুজনে আমাদের বাংলাদেশে অলরাউন্ডার, আমরা তাদের কোনো গ্যাপ আমরা বুঝতে পারছি কিনা, আমার কাছে আমার জানার ইচ্ছে। জি, আপনার প্রশ্ন, ধন্যবাদ আপনাকে, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। মানে সাকিব এবং মেহেদী মিরাজের যে অপূর্ণতা, তাদের যে অলরাউন্ড পারফরমেন্সের, এইরকম কাউকে আপনি মিস করছেন কিনা আসলে এই দলে? না, কালকে যেভাবে আমরা খেলেছি আমার কাছে মনে হয় যে বেস্ট টিমটা। এর আগের ম্যাচটা হয়তো আমরা একটা বলার শট খেলেছিলাম আফগানিস্তানের সাথে, সাইফ এবং শামীম পাটোয়ারিকে দিয়ে বল করানো হয়েছিল, কিন্তু কালকে যে টিমটা তৈরি করা হয়েছে একদম পারফেক্ট টিম ছিল। ডেফিনেটলি সাকিব এবং মেহেদী যদি
থাকতো, ডিফারেন্ট বল গেম হতো, কিন্তু কালকে কম্বিনেশন আমার মনে হয় না যে এই ম্যাচটার জন্য আসলে মানে আমার মনে হয় যে এই দলটাই দরকার ছিল। হ্যাঁ, আর ওরা তো আসলে রেগুলার খেলবেন না সবাই তো। আমাদের সাথে আরো একজন দর্শক আছেন। দর্শক, আপনার নাম এবং পরিচয় বলে আপনার প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রাজশাহী থেকে মোহাম্মদ হাসিবুল ইসলাম বলছি। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ দলের রিস্ট স্পিন, বিশেষ করে লেগ স্পিন জুজুটা মানে কাটবে কবে, আর ভারত পাকিস্তানের সাথে ম্যাচটা মানে একাদশ কেমন হওয়া উচিত বাংলাদেশের? আশরাফুল ভাই, একাদশ কেমন হওয়া উচিত এবং আমাদের যে লেগ স্পিনের যে একটা ভীতি রয়েছে বা আমাদের লেগ স্পিনের অপূর্ণতা রয়েছে সেটা কবে কাটবে? না, আলহামদুলিল্লাহ রিশাদ এসে কিন্তু লাস্ট 2 বছর ধরে খেলছেন, বিশেষ করে হোয়াইট বল ক্রিকেটে, এবং সে ভালো করছেন। লাস্ট T20 ওয়ার্ল্ড কাপে অলমোস্ট 15টার মতন উইকেট নিয়েছেন, এবং আমি মনে করি যে রিশাদই একমাত্র যে সেটেল হয়েছেন। এর আগে বিপ্লব খেলেছেন, তানভীর ছিল, অনেক লেগ স্পিনার কিন্তু লম্বা সময় খেলতে পারেনি, কিন্তু রিশাদ আলহামদুলিল্লাহ, তার সাথে আমার কাজ করার সুযোগ হয়েছিল লাস্ট গ্লোবাল T20-তে। হিউজ ইমপ্রুভ একটা বলার, তার প্রচুর হার্ডওয়ার্ক করেন এবং অনেক ইমপ্রুভ করেছেন লেগ স্পিন। আগে যে অতটা পেস ছিল না, এখন তার বলে প্রচুর পেস বেড়েছেন। তো আমার কাছে মনে হয় যে তাকে যদি আমরা ঠিক মতন যত্ন নেই, ডেফিনেটলি লম্বা সময় খেলবেন। আসলে যদি আমি একটু বলি যে এই যে লেগ স্পিনার যে আমাদের বোলারদের যেই যদি বলি আমাদের বলার পর্যাপ্ত না লেগ স্পিনার, সেই ক্ষেত্রে কি আমাদের ব্যাটাররাও একটু পিছিয়ে কিনা যে লেগ স্পিনটা প্র্যাকটিস না করতে পারার কারণে? কারণ আমরা যদি দেখি যে আপনি যদি রশিদ খানের বল খেলতে যান, যখন গুগলি আসে আমাদের ব্যাটাররা কিন্তু স্ট্রাগল করতে হয়। ডেফিনেটলি আপনি যদি দেখেন যে রশিদ খান বা হাসারাঙ্গার কথাই যদি ধরেন, কালকেও হাসারাঙ্গা দারুণ বল করেছে। আর কি তার স্টক বলটা কি, তার স্টক বলটা গুগলিতে কিন্তু আমরা ম্যাক্সিমাম আউট হচ্ছি। তো আপনি যত বেশি ফেস করবেন, হ্যাঁ নেটে ফেস করা একরকম, আবার ম্যাচে ফেস করাটা কিন্তু আরেক রকম। তো আমাদের তো এটা খুব কম হয়, এটা সত্যি কথা। আমাদের ডোমেস্টিক ক্রিকেটে আমরা যে ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলি, আমাদের একদম জুনিয়র থেকে শুরু করে একদম সিনিয়র পর্যন্ত আমরা সবাই জেতার জন্য খেলতে চাই আর কি। এইখানে যে আপনি ইনভেস্ট করতে হয়, আপনি বাইরের দেশে কিন্তু তারা ইনভেস্ট করে যে না সে রান দিবে, খেলা শিখবে, আমরা হারলে সমস্যা নাই। কিন্তু আমরা এখানে হারলে সমস্যা বলে আমরা লেগ স্পিনাররা কিন্তু আমরা জানি যে একটু এক্সপেন্সিভ হয়, 4-6টা বলের মধ্যে 1-2টা বল বাজে হবে। হ্যাঁ, তো সেই ইনভেস্টমেন্ট আমরা করতে চাই না। আর আমাদের খেলার সংখ্যাটাও কম, প্রচুর ট্যালেন্টেড ক্রিকেটার আছে কিন্তু তারা আসলে খেলার অপরচুনিটি পায় না, তারা জাস্ট প্র্যাকটিস করে। আমরা ইউটিউবে দেখি যে প্রচুর ভ্যারাইটিস বলার, কিন্তু তারা কিন্তু ম্যাচ খেলে না, তারা শুধু ওই একাডেমি মাঠে যে বলই করে। আসলে আমাদের সাথে আরো একজন দর্শক আছেন। দর্শক, আপনার নাম এবং পরিচয় বলে আপনার মতামত প্রশ্ন আমাদের সাথে শেয়ার করুন। আমার নাম জিল্লুর রহমান। জি, আমি ঢাকার রায়েরবাগ থেকে বলছি। কিন্তু আমাদের যে খেলাটা, যে কালকে দেখলাম 4 ওভারের ভিতরে আমাদের 49 রান দিল, কিন্তু T20 খেলা এই ধরনের রান দিলে অটোমেটিক দলগুলো কোনো পিছিয়ে পড়ে যায়। আমাদের কিন্তু প্লেয়ারের মধ্যে আছে, নূর হোসেন সোহান আছে, আরো অলরাউন্ডার আছে, কিন্তু কালকে আপনারা একটা বোলিং বেশি নিয়ে গেছে, এটা ব্যাটিং নিলেও কিন্তু কাজে লাগছে আরো ভালো। আমি আশাফুল ভাই এটা বলতে চাইতেছি, আশাফুল ভাই কি বলে দেখি। জি দর্শক, আপনি আমাদের সঙ্গেই থাকুন। আসলে ভাই আমরা প্রশ্নটার উত্তর নেব, আমরা বিরতিতে যেতে হবে। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, বিরতি থেকে ফিরছি একটু পর। জানাচ্ছি ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। দর্শক, আমরা কথা বলছিলাম বাংলাদেশের এশিয়া কাপে ফাইনাল স্বপ্ন নিয়ে, এবং আমাদের সাথে আছেন মোহাম্মদ আশরাফুল এবং আমি আপনাদের সাথে আছি সাফায়েত মিদুল। চাইলে আপনারাও আমাদের সাথে যুক্ত হতে পারেন, স্ক্রিনে দেখার নম্বরে আপনাদের মতামত বা প্রশ্ন থাকলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। মোহাম্মদ আশরাফুল, বিরতির আগে একজন আসলে দর্শক একটা প্রশ্ন ছিল যে আমরা কি একজন বোলার বেশি নিয়ে খেলি কিনা। না, লাস্ট ম্যাচে যদি দেখি যে আফগানিস্তানের সাথে আমরা একটা বলার শর্ট ছিল, ব্যাটসম্যান বেশি নিয়ে খেলেছি, যদিও সেটা আমাদের অনেক ভোগাইছে। হ্যাঁ, শামীম পাটোয়ারি, সাইফ তারা বল করতে পারে আমরা জানি। তারপর আমার কাছে মনে হয় যে দেখেন ম্যাচ কিন্তু বলাররা জিতে। আমরা কালকে ম্যাচ কেন জিতলাম, 19 নম্বর ওভারে মোস্তাফিজ 5 রান দিয়েছেন এবং মোস্তাফিজ 4 ওভারে 20 রান দিয়ে 3 উইকেট, শেখ মেহেদি 4 ওভারে 22 রান দিয়ে 2টা উইকেট নিয়েছেন। আপনার এই উইকেটে যে উইকেট ছিল এটা কিন্তু ইজিলি 180-90 উইকেট। এইখানে আমরা 20টা রান শর্ট দিয়েছি বলেই কিন্তু ম্যাচটা জিততে পেরেছি।
তো আর টি-20 ফরম্যাটে 20 ওভারের জন্য আমরা লাস্ট ম্যাচে যে আফগানিস্তানের সাথে এতগুলা ব্যাটসম্যান খেলেছে, আমার মনে হয় না যে সঠিক ডিসিশন ছিল। তো কালকের যে টিমটা ছিল আমি মনে করি সঠিক, যদিও এক্সপেন্সিভ ছিল শরীফুল হয়তোবা, কিন্তু আপনার টিম সিলেকশনটা পারফেক্ট ছিল কালকে। আমরা যেহেতু পরবর্তী ম্যাচ ভারতের সাথে, সেই ক্ষেত্রে কি কোনো পরিবর্তন আপনি দেখেন কিনা যে এই একাদশ থেকে, নাকি এই একাদশটাই খেলবে? টোটালি আসলে টিম ম্যানেজমেন্ট ভালো বলতে পারবে, আমরা এখান থেকে বলতে পারছি না, কারণ প্রথম ম্যাচে দেখলাম গ্রুপ স্টেজে তাসকিনকে খেলানো হয়েছিল, শ্রীলঙ্কার সাথে খেলায়নি। তো এটা ওনারা ভালো বলতে পারেন যে প্লেয়ারদের ওয়ার্কলোডটা কতটুকু কিভাবে আছেন। কিন্তু আমার মনে হয় যে নেক্সট ম্যাচে আমরা হয়তোবা সেম টিমই থাকবো, কারণ যেহেতু ভারতের লেফট হ্যান্ডি ব্যাটসম্যান আছে শেখ মেহেদি, হয়তোবা নতুন বলে করাতে পারেন ওপেনিংয়ে, যেহেতু তাদের লেফট হ্যান্ডি ব্যাটসম্যান আছে। নাম্বার 3-4-এও একজন দুজন লেফট হ্যান্ডি ব্যাটসম্যান আছে। রিশাদকে যদি ঢুকাতে পারে হয়তোবা একটা অ্যাডভান্টেজ হতে পারে। মিডল ওভারে যদি আমরা রিশাদের লেগ স্পিনটা পাই, সেই জায়গায় জন্য আসলে রিশাদকে, সেই জায়গায় আসলে কাকে ড্রপ করবেন? নাসুম চমৎকার বল করেছেন এর আগে আফগানিস্তানের সাথে, কালকেও আমি বলবো যে খারাপ করেনি, কিন্তু এই জায়গায় হয়তোবা নাসুমের জায়গায় হয়তোবা ম্যানেজমেন্ট রিশাদকে চিন্তা করতে পারে, যেহেতু লিটন প্রচুর প্রো অ্যাক্টিভ ক্যাপ্টেন। আপনি যদি দেখেন তার ক্যাপ্টেন্সি কিন্তু অসাধারণ। এবং সাইফ কালকে ম্যাচ পরবর্তীতে বলছিলেন যে আসলে মানে কমিউনিকেশনটা খুব দারুণ ছিল দলের মধ্যে। হ্যাঁ, আপনার লিটন যে প্রো অ্যাক্টিভ ক্যাপ্টেন এটা আমরা অনেক আগেই দেখেছি, যখন আগে ক্যাপ্টেন্সি করেছিল আপনার ইন্ডিয়ার সাথে ওয়ানডে সিরিজে, সেখানেই দেখেছিলাম তার ক্যাপ্টেন্সি, বোলিং চেঞ্জিং খুবই চমৎকার। তো সেই জায়গায় হতে পারে নাসুমের জায়গায় রিশাদকে আমরা ইন্ডিয়ার সাথে দেখতে পারি, তানজিম সাকিবকেও হয়তোবা নিয়ে আসতে পারে। যেহেতু শরীফুলকে কেন খেলানো হয়েছে, আমার কাছে মনে হয় যে ইনকামিং বল তারা চিন্তা করেছেন, এবং শ্রীলঙ্কার সাথে তারা ভালো করেছিল, সে ভালো করেছিল, সেই কারণেই হয়তোবা কালকে শরীফুলকে দেখেছিলাম। তো নেক্সট ম্যাচে হয়তোবা দুইটা চেঞ্জ আসতে পারে, রিশাদ এবং তানজিম সাকিব। এবং সেই ক্ষেত্রে যদি একবার ছোট্ট করে বলি যে আমাদের একবার শেষ সময় যে সাইফুদ্দিনের কোনো সুযোগ আছে কিনা? আমার মনে হয় না যে এই ম্যাচে ইন্ডিয়ার সাথে সাইফুদ্দিন আসবে। আমার মনে হয় যে পাকিস্তানের সাথে হয়তো তার সম্ভাবনা আছে। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ আশরাফুল আপনাকে। আসলে দর্শক, আমরাও চাই মোহাম্মদ আশরাফুল যেমনটা বলছিলেন যে বাংলাদেশ যে টিম ম্যানেজমেন্ট তারা হয়তো আগের থেকে অনেক ম্যাচুরিটি দেখাচ্ছে, এবং তারা খুব ভালোভাবেই চিন্তা ভাবনা করছে যে কোন ম্যাচের জন্য কাকে নেওয়া দরকার। আজকে শেষ করছি ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারি।